আচ্ছা, তাহলে আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা সপ্তম অধ্যায়ের 4 নম্বর টপিক, সেটা গান্ধীবাদ। কি আলোচনা করব? গান্ধীবাদ। তো রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে গান্ধীবাদী। আগের দিন কি হয়ে গেছে? ভাববাদ, আর কি কি হয়েছে? ভাববাদের পর উদারনীতিবাদ আর মার্ক্সবাদ। এবার আজকে আমরা কি আলোচনা করব? গান্ধীবাদ। তো ভূমিকা, গান্ধীবাদ মানে আর বলার কিচ্ছু নেই। গান্ধীর থিওরি কি ছিল? যে এক গালে চড় মারলে আরেক গাল, মানে এটা নয় তো, এটা দিয়ে উদাহরণ হয়। বলছে অহিংসা। গান্ধীজির নীতি কি ছিল? অহিংসা। অহিংসা মানে হিংসা বলতে আমরা কি বুঝি? হিংসা বলতে তুই আমার তো বেশি নাম্বার পেয়ে গেলি, আমি তোকে দেখাবো না, এটা এটা এই হিংসা না। হিংসা না করা মানে প্রহার করা, কাউকে মারধর করা, যে বল প্রয়োগ ঘটানো, এটা কোনো কিছু কাজ করা মানে হিংসা না করা। বুঝতে পেরেছো? যে বল প্রয়োগের মাধ্যমে কোনো কিছু কাজ না করা, বুঝতে পেরেছো? সেটা হচ্ছে অহিংসা। আর সেটা কার পথে থাকবে? সত্যাগ্রহী। মানে অপরাধীর, বলছে কোনো একটা অপরাধী আছে, অপরাধীকে ঘৃণা করলে হবে না, অপরাধীর অপরাধটাকে ঘৃণা করো। আর চেষ্টা করতে হবে সামনে যে তোমার সাথে খারাপ করছে তার খারাপ কাজটাকে ঘৃণা করো, দিয়ে অপরাধীর মানে শত্রুর মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। এমন কাজ করো শত্রুর মানসিকতার পরিবর্তন ঘটাতে। মুন্না ভাই এমবিবিএস দেখেছিল না? ফ্ল্যাটে পানের পিক ফেলছে, ও প্রতিদিন যে ওর সামনে মুছে দিচ্ছে, আবার পানের পিক ফেলছে, মুছে দিচ্ছে। এরকম করতে করতে 5 দিন করার পর ও সত্যি পরিষ্কার জায়গায় পানের পিক ফেলবো, গায়ে লেগে যাবে। এটাতে কি হয়ে গেল? ও আর কোনোদিনও করবে না। কিন্তু তুই যদি পানের পিক ফেলতে দেখে 2 ঘা দিয়ে দিলি, পরের দিন তুই দিয়ে 2 ঘা দিয়ে দিলি, ও দেখে যে তুই দেখেছিস বলেই তো বলেছিস, এর পরের দিন ও ইচ্ছা করে তো দরজার সামনে ফেলে দিয়ে পানের পিক ফেলে দিয়ে পালাবে, কারণ আগে। আর যদি মন থেকে পরিবর্তন হয়ে যায় না, পরিষ্কার থাকে, তাহলে আর কোনোদিনই পানের পিক ফেলবে। এটা হচ্ছে গান্ধীজির ধারণা ছিল, যে যদি অপরাধীর হৃদয়ে পরিবর্তন ঘটানো যায় তাহলে গিয়ে সেটা হলো আসল সত্যাগ্রহ। ঠিক আছে? অহিংসা সত্যাগ্রহ। তাহলে এবার রাষ্ট্র ভূমিকা, প্রবক্তা কে ছিল? 1909 খ্রিস্টাব্দে প্রকাশিত হিন্দ স্বরাজ নামক গ্রন্থে মহাত্মা গান্ধীর রাষ্ট্রচিন্তার পরিচয় পাওয়া যায়। কি গ্রন্থে? হিন্দ স্বরাজ। মূল বক্তব্য, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ভিত্তি হলো কি? হিংসা ও বল প্রয়োগ। এটাই তো আধুনিক রাষ্ট্রের ভিত্তি, কি? হিংসা ও বল প্রয়োগ। ডোনাল্ড ট্রাম্প দেখাচ্ছে বল প্রয়োগ। রাষ্ট্র হলো একটি প্রাণহীন যন্ত্র। এই রাষ্ট্রে মানুষের ব্যক্তিত্বের অপমৃত্যু ঘটে। গান্ধীজি রাষ্ট্রকে নিজেই নিজের লক্ষ্য বলে মনে না করে লক্ষ্য পৌঁছানোর কি উপায় বলে মনে করেন। এইটা কোটেশনটা আছে, কে বলেছে? রাষ্ট্রকে নিজেই নিজের লক্ষ্য বলে না মনে করে লক্ষ্যে পৌঁছানোর পথ কে বলেছে? গান্ধীজি। অসুবিধা আছে? এইবারে গান্ধীজি রাষ্ট্রতত্ত্বের প্রকৃতি বা বৈশিষ্ট্য। কেন্দ্রীভূত ক্ষমতা সংগঠন। কি? কেন্দ্রীভূত ক্ষমতার সংগঠন। আধুনিক রাষ্ট্রের মূল ভিত্তি বল প্রয়োগ। রাষ্ট্র হলো কেন্দ্রীভূত ক্ষমতা সংগঠন যা মানুষের সার্বিক বিকাশে পরিপন্থী। সার্বিক বিকাশে পরিপন্থী। সীমাবদ্ধ রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতাকে কি করতে চেয়েছে? সীমাবদ্ধ। গান্ধীজিও চেয়েছিলেন রাষ্ট্র ক্ষমতাকে কি? সীমাবদ্ধ। সেই জন্য গান্ধীজি থেকে একটা কোশ্চেন, গান্ধীজি কি নৈরাজ্যবাদী ছিলেন? নৈরাজ্যবাদীরা কি রাষ্ট্র চাই না, রাষ্ট্র বিলুপ্তি চায়, রাষ্ট্র থাকবে না। কিন্তু গান্ধীজি একেবারে নৈরাজ্যবাদী ছিলেন। সীমাবদ্ধ রাষ্ট্র ক্ষমতাকে কি করতে চেয়েছে? সীমাবদ্ধ, নিরঙ্কুশ ক্ষমতা যেন না পায়। গান্ধীবাদ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। তিনি রাষ্ট্রের পরিবর্তে স্বেচ্ছামূলক প্রতিষ্ঠানগুলির হাতে দায়িত্ব অর্পণ করতে চেয়েছেন। তার মতে সেই রাষ্ট্র ভালো যা সর্বাপেক্ষা কম শাসন করে। রাষ্ট্রের লক্ষ্য জনকল্যাণ। রাষ্ট্রের লক্ষ্য হওয়া কি উচিত? জনকল্যাণ। রাষ্ট্র সমাজের কল্যাণ সাধনের উপায় মাত্র। ক্ষমতা অপপ্রয়োগ হলে ব্যক্তি সত্য ও অহিংসার মাধ্যমে রাষ্ট্রের বিরোধিতা করতে পারে। তাহলে পাওয়া যাবে 3টে পয়েন্ট। 4 নম্বর, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও পঞ্চায়েতি রাজ। ক্ষমতাটা কি করতে হবে? বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীভূত মানে কি? এক জায়গায় থাকে। বিকেন্দ্রীকৃত মানে কি? আরো হ্যান্ড থাকবে। বুঝতে পেরেছ? তা ক্ষমতাটা কি করতে হবে? ডিভাইড করে দিতে হবে, বিকেন্দ্রীকৃত করে দিতে হবে। গান্ধীজির রাষ্ট্র পরিকল্পনার লক্ষ্য হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও স্বায়ত্তশাসন। তা রাষ্ট্রের মধ্যে ক্ষমতা বিকেন্দ্রীভূত হবে এবং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত হবে। স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলি দ্বারা সমাজ পরিচালিত হবে। সর্বোদয় এবং রামরাজ্য 2 নম্বরে কোশ্চেন আছে। সর্বোদয় এবং রামরাজ্য। গান্ধীজির মতো রামরাজ্য কি? রাষ্ট্রবিহীন এবং শ্রেণীবিহীন। রাষ্ট্র থাকবে না আর শ্রেণীবিহীন। সাম্যভিত্তিক সমাজ। প্রতিটি মানুষের কর্মের মর্যাদা এক হবে। সর্বোদয়ের অর্থ সবার উন্নয়ন। সর্বোদয়ের অর্থ কি? সবার উন্নয়ন। এই রাষ্ট্রবিহীন গণতন্ত্রকে তিনি রামরাজ্য আখ্যায়িত করেছেন।
রাষ্ট্রবিহীন, যেখানে রাষ্ট্র থাকবে না, তাকে কি বলেছে? রামরাজ্য। এইবারে চলেছ গান্ধীজি রাষ্ট্রতত্ত্বের সমালোচনা। এটা একটা অস্পষ্ট ধারণা, তত্ত্বটি যথেষ্ট অস্পষ্ট। তিনি রাষ্ট্র ব্যবস্থা বিরোধিতা করলেও তার পুরোপুরি অবলুপ্তি চাননি। রাষ্ট্র ব্যবস্থা বিরোধিতা করেছে কিন্তু পুরোপুরি অবলুপ্তি চাননি। অসম্পূর্ণ ধারণা, এটি একটি অসম্পূর্ণ রাষ্ট্রতত্ত্ব। রাষ্ট্রের উদ্ভব, বিকাশ, লক্ষ্য প্রভৃতি সম্পর্কে বিষয় উপকৃত হয়েছে। স্ববিরোধিতা, নিজে নিজে বিরোধিতা, রাষ্ট্রচিন্তার মধ্যে স্ববিরোধিতার অস্তিত্ব লক্ষ্য করা যায়, পরিলক্ষিত হয়। রাষ্ট্রবিহীন সমাজের কথা বললেও সম্পূর্ণ অবলুপ্তিকে আবার সমর্থন করেনি। একদিকে বলছে রাষ্ট্রবিহীন, রামরাজ্য প্রতিষ্ঠা হবে, আবার বলছে সম্পূর্ণ অবলুপ্তিও চাননি। তাহলে স্ববিরোধিতা, নিজেই নিজের বিরোধিতা করছে, অসুবিধা আছে। কিন্তু সমালোচনা থাকা সত্ত্বেও মূল্যায়ন তো হবেই। তার কাছে দুটো পড়ে নেওয়ারও ধর্ম, নীতি, নৈতিকতা, প্রভাব। তার তত্ত্বে দেখা যায় রামরাজ্য সম্পূর্ণভাবে আধ্যাত্মিক ও বাস্তবতা বর্জিত। বাস্তবের পরিবর্তে কল্পনার সাহায্যে আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছেন। জাতীয়তাবাদী আন্দোলন গান্ধীজি তো করবেই। তাত্ত্বিক আলোচনার পরিবর্তে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে উপনিবেশিক শাসন ও জাতীয়তাবাদী আন্দোলনকে সামনে রেখে কাঠামো গড়ে তুলেছিলেন। অসুবিধা আছে। মূল্যায়ন, সমালোচনা সত্ত্বেও গুরুত্ব অস্বীকার করা যায় না। নৈতিকতা ও রাজনীতির সমন্বয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং শান্তিপূর্ণ সহাবস্থান ভারতীয় রাষ্ট্র দর্শনে মহাত্মা গান্ধীর মৌলিক অবদান অনস্বীকার্য। তাহলে আমাদের কটা চ্যাপ্টার শেষ হয়ে গেল? 4টে। এই 7টা চ্যাপ্টারই শেষ। আজকে সপ্তম অধ্যায় শেষ হয়ে গেল। সপ্তম অধ্যায় 4টে টপিকই কমপ্লিট। কি কি টপিক? ভাববাদ, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভাববাদ, উদারনীতিবাদ, আর মার্ক্সবাদ, আর গান্ধীবাদ কমপ্লিট হয়ে গেল পুরো পরপর। এইবার আমাদের পুরো 7টা চ্যাপ্টারের সমস্ত কিছু কমপ্লিট। মেজর পেপার, সেকেন্ড সেম মেজর পেপার কমপ্লিট। অসুবিধা আছে?